হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে 4.1 এর একটি ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ওয়ার্কশিট বা কার্যপত্র। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পূর্ণাঙ্গ ভিডিওটি আস্তে আস্তে দেখুন। লেটস গো। The trial balance of the Jamie Enterprise for the year ended December 31, 2020 is as follows. Jamie Enterprise trial balance December 31, 2020 ট্রায়াল ব্যালেন্স অর্থ রেওয়ামিল। রেওয়ামিলটি হচ্ছে নিম্নরূপ: অ্যাকাউন্ট টাইটেলস হিসাবে শিরোনাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা এভাবে প্রদান করা হলো। রেওয়ামিলে দেওয়া হয়েছে সার্ভিস রেভিনিউ সেবায়, রেন্ট রেভিনিউ ভাড়ায়, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার, সম্পদ ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ সম্পদ, প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা সম্পদ, স্যালারিজ এক্সপেন্স বেতন খরচ, অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার, দায় 10%, নোটস পেয়েবল 10%, প্রদেয় বিল দায়, ট্রাভেলিং এক্সপেন্স ভ্রমণ খরচ ব্যয়, ইউটিলিটিস এক্সপেন্স উপযোগ খরচ ব্যয়, অফিস ফার্নিচার অফিস আসবাবপত্র সম্পদ, মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ, অফিস সাপ্লাইজ অফিসের মণিহারি, ক্যাপিটাল মূলধন, ড্রয়িংস উত্তোলন। এগুলো হচ্ছে রেওয়ামিলে আয় ক্রেডিট দিকে বসানো হয়েছে, ব্যয় ডেবিট দিকে বসানো হয়েছে, সম্পদ ডেবিট দিকে বসানো হয়েছে, দায় ক্রেডিট দিকে বসানো হয়েছে। মূলধন ক্রেডিট হবে মালিকানা সত্ত্ব, ড্রয়িংস উত্তোলন ডেবিট হবে, কারণ মূলধন বা মালিকানা সত্ত্ব হ্রাসকারী দফা হচ্ছে ড্রয়িংস। এবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সমন্বয়। 1. Office supplies used during the year 1500. 2. Insurance expires at the rate of 300 per month. 3. Service provided but remained unbilled for taka 2500. 4. Depreciation is charged on office furniture at the rate of 5% per annum. 5. Traveling expense paid in advance 600. Required prepare a 10-column worksheet for the year ended December 31, 2020. অর্থাৎ জেমি এন্টারপ্রাইজ এর একটি রেওয়ামিল দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2020 সালের এবং 5টি সমন্বয় দেওয়া হয়েছে। আমাকে করণীয়তে বলা হয়েছে 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট বা কার্যপত্র প্রস্তুত করতে 31শে ডিসেম্বর 2020 সালের। তাহলে আমরা প্রদত্ত প্রশ্ন থেকে এখন একটি ওয়ার্কশিট তৈরি করব, যেটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরের অবশ্যই আসবে, যেটি খুবই সহজ একটি বিষয়। এখন আমরা সমাধান করি। সলিউশন সমাধান। প্রতিষ্ঠানের নাম লিখতে হবে প্রথমে জেমি এন্টারপ্রাইজ, ওয়ার্কশিট কার্যপত্র, তারপরে হচ্ছে ফর দি ইয়ার ended 31st December 2012, 31শে ডিসেম্বর 2020 সালে সমাপ্ত বছরের জন্য। আমি আপনাদের সামনে একটি কার্যপত্র সমাধান করে দেখাচ্ছি। দেখেন আপনারা পূর্ণাঙ্গ ওয়ার্কশিটটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে ওয়ার্কশিট এর জন্য একটি টেবিল তৈরি করতে হবে এবং আমাকে প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট তৈরি করতে।
ওয়ার্কশিট ৩ ভাবে তৈরি করা হয়। একটি হচ্ছে ৮ কলাম বিশিষ্ট, একটি হচ্ছে ১০ কলাম বিশিষ্ট, আরেকটি হচ্ছে ১২ কলাম বিশিষ্ট। পরীক্ষায় সাধারণত ১০ কলাম বিশিষ্ট আসে এবং একটি মজাদার অঙ্ক হচ্ছে ওয়ার্কশিট তৈরি করা। অ্যাকাউন্ট টাইটেলস লেখার পরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এর জন্য একটা কলাম হবে, অর্থাৎ রেওয়ামিল। অ্যাডজাস্টমেন্ট সমন্বয়ের জন্য একটা কলাম হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সমন্বিত রেওয়ামিল এর জন্য একটা কলাম হবে। ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণীর জন্য একটি কলাম হবে। ব্যালেন্স শিট আর্থিক অবস্থার বিবরণীর জন্য একটি কলাম হবে। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুসারে একটি লেনদেন দুটি পক্ষকে প্রভাবিত করে, একটি ডেবিট একটি ক্রেডিট। সেজন্য আমরা প্রত্যেকটি কলামের জন্য দুটি করে ঘর তৈরি করব, একটি ডেবিট একটি ক্রেডিট। রেওয়ামিল এর জন্য ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট এর জন্য ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর জন্য ডেবিট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট এর জন্য ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট এর জন্য ডেবিট ক্রেডিট। এখন আপনারা দেখুন ২টি, ৪টি, ৬টি, ৮টি, ১০টি, অর্থাৎ আমি ১০টি কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট অঙ্কন করলাম। এবার হচ্ছে আমাদের সমাধানের পালা। এখানে নাম লেখা আছে কিসের? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে রেওয়ামিল। প্রদত্ত রেওয়ামিল থেকে দেখে দেখি ঠিক যেভাবে লিখেছেন ডেবিট, যেভাবে লিখেছেন ক্রেডিট, সম্পূর্ণ টাকাটি আমরা দেখে দেখে লিখব। এই যে এখান থেকে সার্ভিস রেভিনিউ ২৭,২৪০ টাকা, ক্রেডিট রেন্ট রেভিনিউ ৫,২৫০ টাকা ক্রেডিট, যেটি আমরা প্রদত্ত প্রশ্নে লিখলাম। সার্ভিস রেভিনিউ এবং রেন্ট রেভিনিউ ২৭,২৪০ টাকা ক্রেডিট, ৫,২৫০ টাকা ক্রেডিট। ঠিক একইভাবে প্রশ্ন থেকে দেখে দেখি অ্যাকাউন্ট রিসিভেবল ২৪,৮০০ টাকা ডেবিট, ক্যাশ ইন হ্যান্ড ১১,২৪০ টাকা ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ৩,৮০০ টাকা ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ৭,৬৫০ টাকা ডেবিট। এগুলো আমরা ওয়ার্কশিটে লিখব। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ২৪,৮০০ টাকা ডেবিট, ক্যাশ ইন হ্যান্ড ১১,২৪০ টাকা ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ৩,৮০০ টাকা ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ৭,৬৫০ টাকা ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ২৪,৭০০ টাকা ক্রেডিট। লিখলাম কারণ হচ্ছে প্রদত্ত প্রশ্নে অ্যাকাউন্টস পেয়েবল ২৪,৭০০ টাকা ক্রেডিট, ২০,০০০ টাকা 10% নোটস পেয়েবল ক্রেডিট। এ দেখুন এই যে পূর্ণাঙ্গ রেওয়ামিলটি আমরা ঠিক যেভাবে প্রদান করেছে সেভাবে আমরা ওয়ার্কশিট এ লিখব। ঠিক এটা আমরা রেওয়ামিল লিখলাম ঠিক যেভাবে লিখেছি সেভাবে, এবং টোটালের টাকাটাও ঠিক হুবহু লিখলাম ১,১৭,১৯০ টাকা। এখানে দেখুন রেওয়ামিল ১,১৭,১৯০ টাকা। আমাদের রেওয়ামিলের কাজ শেষ। এবার হচ্ছে দ্বিতীয় কলাম। এখানে বলা হয়েছে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সমন্বয়। এই কলামে শুধু লিখব কি সমন্বয়। সমন্বয় দেখি আমার প্রদত্ত প্রশ্নে সমন্বয় দেওয়া আছে শুধুমাত্র ৫টি, এগুলো জাবাদা করে লিখব। প্রথম নাম্বার সমন্বয় বলা হয়েছে অফিস সাপ্লাইজ ইউজড ডিউরিং দি ইয়ার 1,500, অর্থাৎ অফিসের মণিহারি ১,৫০০ টাকা এবছর খরচ করা হয়েছে। অফিস সাপ্লাইজ ছিল ২,১০০ টাকা, যেখানে ১,৫০০ টাকা খরচ হয়ে গেছে, তাহলে আমার এই খরচের জন্য জাবাদা দিতে হবে। অফিস সাপ্লাইজ যেহেতু খরচ হয়ে গেছে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ ক্রেডিট ১,৫০০ টাকা। যেমন দেখুন সমন্বয়ে এখানে নাম লিখব অফিস সাপ্লাইজ এক্সপেন্স কত টাকা, ১,৫০০ টাকা খরচ হয়ে গেছে। এটা কোথায় লিখছি অ্যাডজাস্টমেন্টের কলামে ১,৫০০ টাকা লিখলাম। আর আবার হচ্ছে অফিস সাপ্লাইজকে ক্রেডিট করতে হবে ১,৫০০ টাকা, যেটি রেওয়ামিলে দেয়া আছে। অফিস সাপ্লাইজ নামে পূর্ব থেকে ২,১০০ টাকা ছিল, এখান থেকে ১,৫০০ টাকা খরচ হয়ে গেছে, সেজন্য
অ্যাডজাস্টমেন্টে যে কথাটি বলা হয়েছে সে কথাটি অ্যাডজাস্টমেন্টের টাকা কলামে লিখব। তাই অফিস এক্সপেন্স ডেবিট অ্যাডজাস্টমেন্টের কলামে অফিস সাপ্লাইজ ক্রেডিট অ্যাডজাস্টমেন্টের কলামে ১৫০০ টাকা। ১ নাম্বার সমন্বয় শেষ। এবার হচ্ছে দ্বিতীয় সমন্বয়। ইন্স্যুরেন্স এক্সপায়ার্স at the rate of 300 per month অর্থাৎ বীমা খরচ উত্তীর্ণ হয় প্রতি মাসে ৩০০ টাকা। আমার প্রদত্ত রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে কত টাকা? ৩৮০০ টাকা, অর্থাৎ অগ্রিম খরচ বা অগ্রিম বীমা দেওয়া আছে ৩৮০০ টাকা। আমার প্রতি মাসে ওখান থেকে বীমা খরচ হয় ৩০০ টাকা। তাহলে ১ বছর সমান ১২ মাস, ৩ ১২ ৩৬০০ টাকা আমার খরচ হয়ে গেছে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টমেন্টের কলামে ডেবিট ৩ ১২ ৩৬০০ টাকা ডেবিট লিখলাম। এবার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে কিন্তু কমে গেছে কি প্রিপেইড ইন্স্যুরেন্স, সেজন্য প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করব। যেমন এখানে দেখেন ৩৮০০ টাকা ক্রেডিট প্রিপেইড ইন্স্যুরেন্স এর কলামে লিখেছি। টাকা লিখেছি কোথায়? অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ের কলামে, কারণ এগুলো সমন্বয় থেকে আসতেছে। আমার দুটি জাবেদা শেষ। তৃতীয় জাবেদা, সার্ভিস প্রোভাইডেড বাট রিমেইনড আনবিল্ড ফর টাকা 2500 অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে 2500 টাকা যেটি এখনো পাওয়া যায়নি বকেয়া। তার জন্য জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সমন্বয়ে যদি জাবেদা করে দুটি নামে যদি রেওয়া মিলের মধ্যে থাকে তাহলে আমাদের এখানে নিচে এক্সট্রা করে আর কোনো নাম লিখতে হবে না, কারণ আমাদের জাবেদার নামগুলো এখানে আছে। আমি বলেছিলাম কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেমন দেখুন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখেছি 2500 টাকা, তার জন্য বৃদ্ধি পেয়েছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি 2500 টাকা। নামটা হবে রেওয়া মিলের, টাকাটা হবে অ্যাডজাস্টমেন্টের কলামে। আশা করি তৃতীয় নাম্বার জাবেদা শেষ। এবার হচ্ছে চতুর্থ জাবেদা। Depreciation is charged on office furniture at the rate of 5% per annum অর্থাৎ অফিস আসবাবপত্রের উপর 5% প্রতি বছর অবচয় ধার্য করা হয়। আমার অফিস ফার্নিচার দেওয়া আছে ৬০,০০০ টাকা, এর উপর যদি 5% করা হয় তাহলে আমার ডেপ্রিসিয়েশন হবে ৩০০০ টাকা। ডেপ্রিসিয়েশন হচ্ছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যেমন এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ৩০০০ টাকা অ্যাডজাস্টমেন্টের কলামে। আবার হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, প্রদত্ত রেওয়া মিলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে কোনো লেনদেন যদি থাকতো আমরা ওটাকে ক্রেডিট করতাম। যেহেতু আজকের রেওয়া মিলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাম দিয়ে কোনো কিছু নেই, সেহেতু আমরা আবার কি করব একটি নতুন করে কলাম তৈরি করব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে ক্রেডিট করব ৩০০০ টাকা, অর্থাৎ এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ৩০০০ টাকা ক্রেডিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ৩০০০ টাকা অ্যাডজাস্টমেন্টের কলামে টাকা। এবার জাবেদাটি শেষ। এবার হচ্ছে সর্বশেষ পঞ্চম জাবেদা। ট্রাভেলিং এক্সপেন্স পেইড ইন অ্যাডভান্স 600 অর্থাৎ ভ্রমণ খরচ অগ্রিম প্রদান করা হয়েছে ৬০০ টাকা। ভ্রমণ খরচ যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে আমার জন্য সম্পদ, খরচের টাকা অগ্রিম থাকলে সম্পদ। তাই আমার জাবেদা লিখতে হবে প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট ট্রাভেলিং এক্সপেন্স ক্রেডিট, কারণ আমি ট্রাভেলিং এক্সপেন্স বা ভ্রমণ খরচ নামে আগে খরচ বেশি দেখিয়েছি, এখন খরচকে কমায় দিচ্ছি। খরচ যদি বেড়ে যায় ডেবিট, কমায় দিলে ক্রেডিট। সেজন্য আমার জাবেদায় লিখতে হবে প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট এবং ট্রাভেলিং এক্সপেন্স ক্রেডিট। প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স নাম দিয়ে আমি ৬০০ টাকা অ্যাডজাস্টমেন্টের কলামে ৬০০ টাকা ডেবিট লিখেছি এবং এখানে যে প্রশ্নে দেয়া আছে ট্রাভেলিং এক্সপেন্স এটাকে আমরা ক্রেডিট করব কত টাকা দিয়ে? ৬০০ টাকা দিয়ে।
টাকা হবে অ্যাডজাস্টমেন্টের কলামে। প্রদত্ত রেওয়া মিল থেকে দেখে দেখে আমরা ওয়ার্কশিটে রেওয়া মিলে লিখেছি। আবার দ্বিতীয়ত কলাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে 5টি দেখে দেখে সমন্বয়ের আলাদা করে করে আমরা অ্যাডজাস্টমেন্টের কাজটি সম্পন্ন করেছি। অ্যাডজাস্টমেন্ট এর টাকাটিও আমরা টোটাল করে দিলাম 11,200 টাকা ডেবিট এবং 11,200 টাকা ক্রেডিট। আমার ট্রায়াল ব্যালেন্স এর কলামও শেষ এবং অ্যাডজাস্টমেন্ট এর কলামও শেষ। আবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স এর কলামের কাজ শুরু। অ্যাডজাস্টমেন্ট এর ট্রায়াল ব্যালেন্স এর কলামে টাকাটা বসবে হচ্ছে ডেবিটের সাথে ডেবিটের যোগ হবে, ক্রেডিটের সাথে ক্রেডিটের যোগ হবে। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ যাবে এবং ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ যাবে। যেমন দেখেন সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে দেওয়া আছে 27,240 টাকা। এখানে ক্রেডিট পাশে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টের কলামে 2,500 টাকা। ক্রেডিট ক্রেডিট যোগ, সেজন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর ক্রেডিট পাশে বসলো কত 29,740 টাকা দিয়ে, যেহেতু টাকাটি ক্রেডিটে ছিল। এটাও দেখেন রেন্ট রেভিনিউ 5,250 টাকা। এখানে নেই যেহেতু ঠিক ক্রেডিটের কলামে বসবে 5,250 টাকা। শেষ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে আছে 24,800 টাকা, এখানে আছে ডেবিটে 2,500 টাকা, এখানে গিয়ে হবে ডেবিট, টোটাল 27,300 টাকা। এখানে আছে ক্যাশ ইন হ্যান্ড 11,240 টাকা, এখানে আর কোনো কাজ হয়নি সেজন্য 11,240 টাকা ডেবিটে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে আছে 3,800 টাকা, এখানে ক্রেডিটে আছে 3,600 টাকা। ডেবিট থেকে যদি ক্রেডিট বিয়োগ করা হয় ডেবিটে আরো 200 টাকা থাকবে, সেজন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 200 টাকা ডেবিটে বসলো। এবার হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, যেটি ডেবিটে দিয়ে আছে 7,650 টাকা, এখানে কোনো কাজ হয়নি সেজন্য এখানেও সরাসরি বসে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল 24,700 টাকা ক্রেডিটে দিয়ে আছে, কোনো কাজ হয়নি, ক্রেডিটে বসে যাবে। 10% নোটস পেয়েবল 20,000 টাকা ক্রেডিটে দিয়ে আছে, কোনো কাজ হয়নি সেজন্য 20,000 টাকা বসে যাবে ক্রেডিটে। ট্রাভেলিং এক্সপেন্স 2,600 টাকা ডেবিটে আছে, এখানে ক্রেডিটে বসেছে অ্যাডজাস্টমেন্ট এর কলামে 600 টাকা। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করা হলে 2,000 টাকা থাকে, যেটি ডেবিটে বসবে 2,000 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স দেওয়া আছে 2,400 টাকা, কোনো কাজ নেই সেজন্য ডেবিটে বসবে 2,400 টাকা। অফিস ফার্নিচার 60,000 টাকা দেওয়া আছে ডেবিটে, যেখানে হুবহু বসে যাবে 60,000 টাকা। মিসলেনিয়াস এক্সপেন্স 400 টাকা ডেবিটে, এখানেও 400 টাকা ডেবিটে। অফিস সাপ্লাইজ 2,100 টাকা ডেবিটে, সেটি এখানে অ্যাডজাস্টমেন্টের কলামে দেওয়া আছে 1,500 টাকা ক্রেডিটে। 2,100 টাকা থেকে 1,500 টাকা বিয়োগ করলে তারপর থাকবে 600 টাকা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স এখানে ডেবিট পাশে। তারপর হচ্ছে ক্যাপিটাল মূলধন, মূলধন এখানে দেওয়া আছে ক্রেডিট পাশে 40,000 টাকা, কোনো কাজ হয়নি সেজন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এসে 40,000 টাকা বসে যাবে। তারপরে আছে ড্রয়িংস বা উত্তোলন ডেবিট পাশে 2,700 টাকা, যেটি কোনো কাজ নেই সেজন্য সরাসরি বসে যাবে 2,700 টাকা। রেওয়া মিলের টাকা শেষ। এবার হচ্ছে সমন্বয়ের নিচের অংশগুলো। অফিস সাপ্লাইজ এক্সপেন্স 1,500 টাকা অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, সেজন্য এখানেও ডেবিট পাশে 1,500 টাকা। ইন্স্যুরেন্স বীমা খরচ ডেবিট পাশে 3,600 টাকা, এখানেও ডেবিট পাশে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3,000 টাকা ডেবিট, এখানেও ডেবিট পাশে 3,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3,000 টাকা ক্রেডিট, সেজন্য আমরা এখানে 3,000 টাকা ক্রেডিটে লিখলাম। প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স এখানে দেওয়া আছে 600 টাকা ডেবিট পাশে, আমরা এখানেও 600 টাকা লিখলাম। আমার এখানে আর কোনো কিছু নেই সেজন্য আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই টাকাটাও টোটাল করে দিলাম 1,22,690 টাকা, 1,22,690 টাকা। এবার আমার আর দুটি
কলাম আছে, একটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী। আমরা জানি ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র আয় এবং ব্যয় বসে, আয় হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট, এবং আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ হলে ডেবিট, দায় এবং মালিকানা সত্ত্ব হলে ক্রেডিট। আমরা টাকাটি নির্ণয় করব হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এখান থেকে দেখে দেখে এখানে টাকাগুলো বসাবো, কারণ আমরা ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুটি কলাম এর সমন্বয়ে আমরা কি করেছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যেটি সমন্বিত রেওয়ামিল এর কলামে লিখেছি। এই যে দুটি কলাম সহকারে টাকাগুলো আছে, এর আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে দেখে দেখে এই টাকাগুলো থেকে বেছে বেছে এই দুটি কলাম তৈরি করব। যেমন দেখা যাক, সার্ভিস রেভিনিউ এবং রেন্ট রেভিনিউ দুটি হচ্ছে আয়। আয় হলে কি হবে, ইনকাম স্টেটমেন্টের কলামে ক্রেডিট পাশে বসবে। দেখেন ক্রেডিট পাশে হুবহু এই যে এই দুইটা টাকার এখানে গিয়ে বসে গেছে। শেষ। এবার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ক্যাশ ইন হ্যান্ড সম্পদ, প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ। এই তিনটি লেনদেনই বসবে কোথায়, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসবে। যেমন দেখেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর ডেবিট পাশে ২৭,৩০০ টাকা এবং ১১,২৪০ টাকা, ২০০ টাকা হুবহু আমরা এখানে সম্পদের জন্য ডেবিটে বসাই দিলাম। দেখা যাচ্ছে এখানে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, প্রিপেইড ইন্স্যুরেন্স সবগুলো সম্পদ ব্যালেন্স শিটে যাবে ডেবিট পাশে, সেজন্য শেষ। এবার হচ্ছে স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স হচ্ছে খরচ, আমার টাকা হচ্ছে খরচ হচ্ছে কত, ৭,৬৫০ টাকা, যেটি ইনকাম স্টেটমেন্টে যাবে ব্যয়ের কলামে, কারণ এটি হচ্ছে ব্যয়। ৭,৬৫০ টাকা দেখেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যেটি আমার দায়। দায় হবে যে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে ২৪,৭০০ টাকা ক্রেডিট। দেখেন ২৪,৭০০ টাকা ক্রেডিট পাশে আর্থিক অবস্থার বিবরণীতে লিখলাম। 10% নোটস পেয়েবল ২০,০০০ টাকা, যেটি আমার জন্য দায়, সেজন্য আমরা কোথায় লিখবো, আর্থিক অবস্থার বিবরণীতে লিখবো দায়ের পাশে ২০,০০০ টাকা। শেষ। ট্রাভেলিং এক্সপেন্স ২,৬০০ টাকা, আমার ফাইনালে আছে কত টাকা, ২,০০০ টাকা। ট্রাভেলিং এক্সপেন্স মানে আমার ভ্রমণ খরচ ২,০০০ টাকা ডেবিট পাশে, যেটা আমার জন্য খরচ, সেজন্য আয় বিবরণীতে ডেবিট পাশে বসবে। ইউটিলিটিস এক্সপেন্স কত, ২,৪০০ টাকা আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে, যেটা আমার জন্য খরচ, সেজন্য আয় বিবরণীতে ডেবিট পাশে বসবে। অফিস ফার্নিচার, যেটা আমার জন্য সম্পদ, আর্থিক অবস্থা বিবরণীতে ডেবিট পাশে বসবে ৬০,০০০ টাকা। মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ ৪০০ টাকা, যেটি আয় বিবরণীর ডেবিট পাশে বসবে ৪০০ টাকা। অফিস সাপ্লাইস সম্পদ, এখানে সম্পদ আছে ৬০০ টাকা, যেটি আর্থিক অবস্থা বিবরণীতে ৬০০ টাকা ডেবিট পাশে বসবে। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব ৪০,০০০ টাকা, যেটি আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে বসবে। ড্রয়িংস বা উত্তোলন, যেটি হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাসকারী লেনদেন। মালিকানা সত্ত্বের বৃদ্ধিকারী লেনদেন যদি আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট পাশে বসে, সেহেতু হ্রাসকারী লেনদেনটি ডেবিট পাশে বসবে ২,২০০ টাকা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে। অফিস সাপ্লাইস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই তিনটি হচ্ছে আমার জন্য ব্যয়। ব্যয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে ১,৫০০ টাকা, ৩,৬০০ টাকা, ৩,০০০ টাকা, যেটা আমার জন্য আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। ব্যয় ডেবিট ১,৫০০, ৩,৬০০, ৩,০০০। শেষ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটি হচ্ছে সম্পদের বিপরীতে একটি ফান্ড তৈরি করা হয় পুঞ্জীভূত অবচয় নামে, যেটি একটি বিপরীত বা কন্ট্রা এন্ট্রি। সম্পদ যদি আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে বসে, সম্পদ হ্রাসকারী লেনদেনটি আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে বসবে। যেমন ৩,০০০ টাকা
ক্রেডিট পাশে লিখলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। প্রিপেইড ট্রাভেল এক্সপেন্স অগ্রিম ভ্রমণ খরচ সম্পদ 600 টাকা আর্থিক অবস্থা বিবরণীতে লিখলাম। আমার সমস্ত প্রকার লেনদেনগুলো দেখে দেখে বসানোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমার যোগ বিয়োগের পালা। এখান থেকে নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করব। প্রথমে আয়ের টাকা যোগ করতেছি 29,740, 5,250, এগুলো যদি যোগ করলে হচ্ছে আমার 34,990 টাকা ক্রেডিট পাশে। এবার ডেবিট পাশে ব্যয়, এই ব্যয়গুলো হচ্ছে 7,650, 2,000, 2,400, 400 টাকা, 1,500, 3,600, 3,000, এই সবগুলো হচ্ছে ব্যয়। এই 34,900 টাকা আয় থেকে এই যে টোটাল ব্যয়গুলো বাদ দিলে আমার 14,440 টাকা বেশি থাকে, যেটি আমার জন্য হচ্ছে নিট আয়। এই যে নিট আয়ের শিরোনামে লিখলাম, যেটা আমি লাল কালার দিয়ে বোল্ড করে দিলাম। আমি আবার বলতেছি, ইনকাম স্টেটমেন্ট এর সমস্ত প্রকার আয় থেকে সমস্ত প্রকার ব্যয় বাদ দিয়ে নিট ইনকামটা বসিয়ে আমরা এটা দুটি পক্ষকে সমান করে দিলাম। এই যে নিট আয়টা আমরা জানি মালিকানা সত্ত্বের মূলধনের সাথে যোগ হয়। আজকের অঙ্কে মালিকানা সত্ত্বের বা মূলধনের লেনদেন হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসে, সেজন্য নিট আয় হলে ক্রেডিট পাশে বসবে। এই যে দেখেন 14,440 টাকা, আমি এখানে লাল করে দিলাম 14,440 টাকা আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে লিখলাম নিট ইনকাম নাম দিয়ে। ইনকাম স্টেটমেন্ট এর কাজ শেষ। এবার হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণী কাজ। আর্থিক অবস্থার বিবরণীতে 24,700, 20,000, 40,000, 3,000 এবং নিট আয় 14,440 টাকা, সবগুলো যোগ করলে হয় টোটাল 1,02,140 টাকা। এটা হচ্ছে সম্পদের দিকেও 17,300, 11,240, 260,600, 2,200, 600, এই টাকাগুলো যদি টোটাল করা হয় তাহলে হবে 1,02,140 টাকা। অর্থাৎ আপনারা এখানে দেখতেছেন টোটালের কলামে টোটালের কলামটা হচ্ছে সমান সমান, ডেবিট ক্রেডিট সমান সমান। আপনাদের এটা মনে রাখতে হবে, ওয়ার্কশিট নির্ণয় করার সময় প্রত্যেকটা কলামেরই টাকা সমান সমান হবে। যদি আপনি সঠিকভাবে সমাধান করেন প্রত্যেকটা কলামের টাকাই সমান সমান হবে এবং সর্বশেষে এসে আর্থিক অবস্থার বিবরণী মিলে যাবে, তাহলে আপনাদের অঙ্কটি হয়েছে। যদি না মিলে থাকে তাহলে আপনাদের অঙ্কটি হয়নি। আমি আপনাদের খুব সুন্দর করে একটি স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ কার্যপত্রটি সমাধান করে দেখালাম। আপনারা চাইলে এখান থেকে এই অঙ্কটি ভালোভাবে যদি 2-1 বার দেখে যদি শেষ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা নেই। আশা করি আপনারা প্রদত্ত সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।